আচ্ছা, আমরা আজ পড়ব অণু, পরমাণু এবং রাসায়নিক বিক্রিয়া। ক্লাস 7 এর এই চ্যাপ্টারটা পড়ব। তো অণু কি, পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা। পদার্থ একটা আছে, পদার্থ যে কোনো পদার্থ হতে পারে, যৌগিক পদার্থ বা মৌলিক পদার্থ। তার থেকে ছোট হচ্ছে, ভাঙতে ভাঙতে ছোট হলে হয়ে যাবে অণু। অণুকে আরো ছোট করলে আমরা পাবো পরমাণু। অনেকদিন পর্যন্ত ধারণা ছিল পরমাণুকে বোধহয় আর ভাঙা যায় না, কিন্তু পরবর্তীকালে পরমাণুকে ভেঙে আরো 3 রকমের কণা পাওয়া গেছে, যেগুলো মৌলিক কণা। সেই মৌলিক কণা দিয়েই পরমাণু তৈরি হচ্ছে। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে সমস্ত গুণ আছে। পরমাণুকে ভেঙে আমরা 3 রকমের কণা পাচ্ছি। প্রোটন, প্রোটন যার চিহ্ন পি, এটা হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, তার জন্য প্লাস। আর আছে ইলেকট্রন, ইলেকট্রন যার চিহ্ন আমরা দিই ই, এটা নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা। আর নিউট্রন, নিউট্রন হচ্ছে কোনো তড়িৎগ্রস্ত নয় অর্থাৎ নিস্তড়িৎ কণা, নিউট্রন। নিউট্রন হচ্ছে এন, হচ্ছে তার নিউট্রন চিহ্ন, এন মানে নিউট্রন, আর কোনো চার্জ নেই মানে জিরো চার্জ। এই 3 রকমের মৌলিক কণা দিয়ে সমস্ত পরমাণু তৈরি হয়, অর্থাৎ পরমাণুকে ভেঙে আমরা 3 রকম কণা পাচ্ছি। আচ্ছা, পরমাণুর ভিতরে কিন্তু সেই পদার্থের গুণ বর্তমান আছে, মানে যে পদার্থ থেকে পরমাণুটা আমরা পেয়েছি সেই পদার্থের ধর্ম কিন্তু তার পরমাণুর মধ্যে আছে। মানে অক্সিজেন, অক্সিজেন থেকে ভেঙে যে পরমাণু পাচ্ছি, অক্সিজেনের মধ্যে, ধরো অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন একটা অণু, অক্সিজেন অণুকে ভেঙে অক্সিজেন পরমাণু পেলাম, সেই পরমাণুর মধ্যে কিন্তু অক্সিজেনের গুণটা আছে। কিন্তু আবার হাইড্রোজেনের পরমাণু ভেঙে, হাইড্রোজেনকে অণুকে ভেঙে যে পরমাণু পেলাম, সেই পরমাণুর মধ্যে হাইড্রোজেনের গুণটা আছে, ধর্মটা আছে। কিন্তু আমি যদি হাইড্রোজেন পরমাণু থেকেও যদি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করি, কিংবা অক্সিজেন থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করি, তখন কিন্তু বের করার পর যদি আমি না বলে দিই, কোথার থেকে আলাদা করে যদি না রাখি, তাহলে কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিন্তু বোঝা যাবে না যে কোন পরমাণু থেকে বের করেছে। সব পরমাণুর থেকেই বের করলে ইলেকট্রনের যা ধর্ম হবে, হাইড্রোজেন থেকে বের করলে ইলেকট্রনের যা ধর্ম হবে, অক্সিজেন থেকে বের করলেও ইলেকট্রনের সেই একই ধর্ম হবে। প্রোটনের বেলাও তাই, নিউট্রনের বেলাও তাই। আচ্ছা, এবারে আমরা বলবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো আমরা পেলাম। এখন আচ্ছা, এখন পরমাণুর ভিতরে কিভাবে থাকে, পরমাণুর ভিতরে এইগুলো কিভাবে থাকে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি পরমাণু কি মূল উপাদান দিয়ে পরমাণু গঠিত, তার উত্তর হবে কি কি মূল উপাদান দিয়ে, মূল উপাদান দিয়ে পরমাণু গঠিত। এর উত্তর হবে 3টি মূল উপাদান দিয়ে গঠিত, তার উত্তর হবে এটা। আমি শুধু কোশ্চেনটা লিখছি, উত্তর লিখছি না। কি কি মূল উপাদান দিয়ে পরমাণু গঠিত, উত্তর হবে যে পরমাণু যে 3টে মূল উপাদান দিয়ে গঠিত তা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। আচ্ছা, তারপরে এই এখন পরমাণুর ভিতরে কিভাবে থাকে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, বিজ্ঞানীরা পরীক্ষা টরীক্ষা করে দেখেছেন এদের তো আকার খুবই ছোট। পরমাণুর ভেতরে একটা খুব ছোট অংশ আছে, সেই ছোট অংশটার নাম হচ্ছে নিউক্লিয়াস। একটা খুব ছোট অংশ আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়াস। পরমাণুর মধ্যে একটা ছোট জায়গা আছে, নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসকে ঘিরে, সেই নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে, এই একটা কক্ষপথ নিউক্লিয়াসকে ঘিরে ঘুরছে, যেমন সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘোরে, তার বিভিন্ন আরো একটা কক্ষপথ, এরকম অনেকগুলো কক্ষপথ থাকতে পারে। সেইখানে ইলেকট্রনগুলো ঘোরে, এই ইলেকট্রনগুলো থাকে সব এখানে, ইলেকট্রনগুলো থাকবে এখানে এই কক্ষপথে। তার মানে পরমাণুর প্রধান দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রক, এইটা হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস।
নিউক্লিয়াসটা একদম পরমাণুর কেন্দ্রে আছে। এই নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন আর নিউট্রন। প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এগুলো সব ভারী কণা। এগুলো সব ভারী কণা। এগুলো সবই কিন্তু ভারী কণা। আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘুরছে সেই ইলেকট্রন কিন্তু প্রচণ্ড হালকা। প্রচণ্ড হালকা কণা। এগুলো কিন্তু প্রচণ্ড হালকা কণা। এগুলোর একদম ভর নেই বললেই চলে। তাহলে আমরা বললাম পরমাণুর প্রধান দুটো অংশ। তাহলে আমরা কি বুঝতে পারছি? পরমাণুর প্রধান দুটো অংশ। পরমাণুর প্রধান দুটো অংশ। প্রধান দুটি অংশ। কি কি অংশ? এক নম্বর হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিউক্লিয়াস আর দু নম্বর হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের বাইরে বাইরের ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল মানে সব ইলেকট্রনগুলোকে একসাথে। এই হচ্ছে মেন নিউক্লিয়াসের এই পরমাণুর প্রধান দুটো অংশ। একটা নিউক্লিয়াস, ভিতরে নিউক্লিয়াসের মধ্যে আছে সব ভারী কণাগুলো, অর্থাৎ নিউক্লিয়াসটাই খুব ভারী। সে আকর্ষণ করে সবগুলোকে, এই ইলেকট্রনগুলোকে ঘুরছে এই নিউক্লিয়াসের আকর্ষণের জন্য। আচ্ছা, এখন এইখান থেকে যে আমরা বুঝলাম যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত কণা, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত কণা, আর নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে নিউক্লিয়াসের চার্জ কি হবে? নিউক্লিয়াসের চার্জের প্রকৃতি কি? নিউক্লিয়াসের চার্জের প্রকৃতি কি? চার্জ মানে আধান, বাংলায় বলে আধান। চার্জের প্রকৃতি কি? মানে কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? প্রকৃতি কি? আমরা বুঝতে পারছি নিউক্লিয়াসের মধ্যে কি আছে। নিউক্লিয়াসের মধ্যে আছে ধনাত্মক আধানযুক্ত কণা প্রোটন আর নিস্তড়িত কণা নিউট্রন। তাহলে নিস্তড়িত কণা নিউট্রনের জন্য তো কোনো চার্জ হবে না, তাহলে প্রোটনের জন্য ধনাত্মক আধান হবে। অর্থাৎ তাহলে নিউক্লিয়াসের চার্জের প্রকৃতি কি? আমরা কি লিখব? নিউক্লিয়াসের মধ্যে থাকে, নিউক্লিয়াসের মধ্যে আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে ধনাত্মক আধান যুক্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন। তাই নিউক্লিয়াসের চার্জ হবে বা আধান হবে, তাই নিউক্লিয়াসের চার্জ, তাই নিউক্লিয়াসের আধান লিখি বাংলায়, আধান ধনাত্মক প্লাস আর কি। তাহলে নিউক্লিয়াসের চার্জের প্রকৃতি কি বা আধানের প্রকৃতি কি? তার উত্তর হচ্ছে এটা। কিন্তু পরমাণু কিন্তু নিস্তড়িত। সমগ্র পরমাণুটা, পুরো পরমাণুটা কিন্তু নিস্তড়িত। পরমাণু কিন্তু নিস্তড়িত। কেন? পরমাণুতে আছে, পরমাণুর নিউক্লিয়াসে আছে ঠিক যতগুলো প্রোটন বিভিন্ন কক্ষপথে, ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে,
যতগুলি প্রোটন থাকে নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলি ইলেকট্রন ঘুরতে থাকে। তাহলে কি হলো, প্রোটনগুলির পজিটিভ চার্জ আর ইলেকট্রনগুলির নেগেটিভ চার্জ একে অপরকে প্রশমিত করে দিচ্ছে, প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে জিরো হয়ে যাচ্ছে, কোনো চার্জ থাকছে না। পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলি ইলেকট্রন ঘুরতে থাকে। তাই প্রোটনগুলির ধনাত্মক আধান ইলেকট্রনগুলির ঋণাত্মক আধান দ্বারা ইলেকট্রনগুলির ঋণাত্মক আধান দ্বারা প্রশমিত হয়। তাই পরমাণু নিস্তড়িত। সেই কারণে পরমাণু নিস্তড়িত। পরমাণু নিস্তড়িত কেন, এখানে একটা প্রশ্ন করে দিই, পরমাণু নিস্তড়িত কেন, বা পরমাণু সামগ্রিকভাবে পরমাণু নিস্তড়িত কেন? নিস্তড়িত, ঠিক আছে, তাহলে এটা তটা হবে না, নিস্তড়িত। পরমাণু নিস্তড়িত কেন? পরমাণু নিস্তড়িত কেন? তার উত্তর এইটা, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যতগুলি প্রোটন থাকে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলি ইলেকট্রন ঘুরতে থাকে। তাই প্রোটনগুলির ধনাত্মক আধান, মানে প্রোটনগুলির টোটাল যে ধনাত্মক আধান, এই ইলেকট্রনগুলির ঋণাত্মক আধান দ্বারা প্রশমিত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এটা পড়লাম, এবার একটু মুছতে হবে, মুছে আমি তাহলে পরের জায়গায় যাচ্ছি। আচ্ছা, এইবারে কতগুলো আমরা সংজ্ঞা পড়ব, একটু মুছে দিচ্ছি। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক। এবার আমরা পড়ব পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এটা কাকে বলে, এটা আমরা পড়ব। কোন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন সংখ্যা আছে, কোন পরমাণুর ওই প্রোটন সংখ্যাই হলো সেই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক। কোন পরমাণুর নিউক্লিয়াসে, মানে মাঝখানে যে কেন্দ্রে আর কি, নিউক্লিয়াসে, কোন পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক বলে। পরমাণু ক্রমাঙ্ক বলে। একটা উদাহরণ দিয়ে দিই, যেমন
কার্বন পরমাণুর, কার্বনের চিহ্ন সি, কার্বন পরমাণুর, যেমন কার্বন পরমাণুর নিউক্লিয়াসে ছটি প্রোটন আছে। তাই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এখন প্রোটন সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা, কোন পরমাণুর প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইলেকট্রন সংখ্যাও একই হবে। তো যাই হোক, এটা ব্র্যাকেটে লিখে দিই। আচ্ছা, এখন একে জেড দিয়ে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা সূচিত করা হয়। পরমাণু ক্রমাঙ্ক কে ইংরেজিতে জেড দ্বারা সূচিত করা হয়। পরমাণু ক্রমাঙ্ককে জেড দ্বারা সূচিত করা হয়। এইবারে আমরা পড়ব ভর সংখ্যা। এবারে পড়ব ভর সংখ্যা বা মাস নাম্বার। এটাকে হচ্ছে অ্যাটমিক নাম্বার। পারমাণবিক সংখ্যা হচ্ছে অ্যাটমিক নাম্বার ইংরেজিটা। ভর সংখ্যা বা মাস নাম্বার। মাস নাম্বার কাকে বলে? আমি একটু আগেই বললাম যে পরমাণু ক্রমাঙ্ক, পরমাণুর নিউক্লিয়াসে আছে সবচেয়ে ভারী কণাগুলো। প্রোটন আর নিউট্রন হচ্ছে ভারী কণা, সেগুলো সব নিউক্লিয়াসের মধ্যে জড়ো হয়ে আছে। তাহলে ওই দুটোর যোগফল, ওই নিউট্রন আর প্রোটনের সংখ্যার যে যোগফল, সেটাই হচ্ছে ভর সংখ্যা। তাহলে কি বলবো? কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা ইকুয়াল টু আচ্ছা, ভর সংখ্যাকে এ দিয়ে সূচিত করা হয়। ভর সংখ্যাকে এ দিয়ে সূচিত করা হয়। ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। একটা উদাহরণ দিয়ে দিই, কার্বন পরমাণুটাই দিই। আগে কার্বন পরমাণু দিয়েছি। কার্বন পরমাণুর নিউক্লিয়াসে আছে 6টি প্রোটন এবং 6টি নিউট্রন সমান সমান আছে।
সুতরাং কার্বন পরমাণুর ভর সংখ্যা হবে কার্বন পরমাণুর ভর সংখ্যা হলো 6 + 6 = 12। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম যে ভর সংখ্যা কাকে বলে। এখন কথা হচ্ছে কোন একটা পরমাণুকে কিভাবে লেখা হবে। কার্বন পরমাণুর চিহ্ন তো সি, তো কার্বন পরমাণুকে এইভাবে লেখা হবে কার্বন পরমাণু সি, ভর সংখ্যা 12, সেটা একটু উঁচুতে 12, এটা 12 এখানে লেখা হবে। আর পরমাণু ক্রমাঙ্ক যেটা জেড ছিল সেটা ছিল 6, সেটা এভাবে লেখা হবে। এইটা হচ্ছে কার্বন পরমাণুর চিহ্ন। এই উপরে যে 6 লেখা, 12 লেখা হয়েছে, 12, এটা হচ্ছে ভর সংখ্যা। আর এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটা, জেডটা এখানে লেখা হয়েছে। তাহলে এখানে যদি এরকম চিহ্ন থাকে তাহলে আমরা কার্বন পরমাণুটা বুঝতে পারবো। আচ্ছা, সাধারণ যে হাইড্রোজেন আমাদের আছে, কারণ আমাদের আইসোটোপটাই আমাদের ক্লাস 7-এ নেই, তো সাধারণ হাইড্রোজেন একমাত্র হাইড্রোজেন পরমাণু যে পরমাণু ক্রমাঙ্ক 1, ভর সংখ্যাও 1। তার মানে কি, এইখানে পরমাণু ক্রমাঙ্ক মানে একটা প্রোটন, সেটা একটা প্রোটন মানে একটা ইলেকট্রন, আবার ওর ভর সংখ্যাও 1, তার মানে একটা প্রোটন, একটা ইলেকট্রন আছে বলে একটা প্রোটন আছে। তার মানে সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে এখানে আছে একটা প্রোটন, একটা ইলেকট্রন। এই হাইড্রোজেনের নিউক্লিয়াসে কিন্তু শুধু প্রোটন আছে, নিউট্রন নেই। তাহলে আমরা নিউক্লিয়াসের মধ্যে বুঝতে পারছি যে প্রোটন আর নিউট্রন থাকে। ওই একটাই ব্যতিক্রম যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন আছে একটাই, কোনো নিউট্রন নেই। তার জন্য হাইড্রোজেনই হচ্ছে সবচেয়ে হালকা মৌল। আচ্ছা, এই রকম যদি কোনো একটা পরমাণুর চিহ্ন দেওয়া থাকে, এখান থেকে নিউট্রন সংখ্যা বের করা যাবে, এটা ভর সংখ্যা। তার মানে কি হচ্ছে, ভর সংখ্যা কি করে হচ্ছে, ভর সংখ্যা প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। এইবারে প্রোটন সংখ্যা তো পরমাণু ক্রমাঙ্ক, তাহলে সব জিনিস থেকে মানে ভর সংখ্যার থেকে যদি প্রোটন সংখ্যা যে মাইনাস করে দিই, সরিয়ে দিই, তাহলে নিউট্রন সংখ্যা পড়ে থাকবে। তার মানে নিউট্রন সংখ্যা কি করে বের করা যায়, এইরকম দেখতে পেলে নিউট্রন সংখ্যা যদি বের করতে দেয় কোনো পরমাণু, নিউট্রন সংখ্যা বেরোবে কি করে, তাহলে ভর সংখ্যার মধ্যে তো দু রকমই আছে, তাহলে ভর সংখ্যার থেকে বিয়োগ করতে হবে পরমাণু ক্রমাঙ্ক। তার মানে নিউট্রন সংখ্যাকে যদি n বলি, নিউট্রন সংখ্যা বড় হাতের n, নিউট্রন সংখ্যা, এটা মানে ভর সংখ্যাকে আমি a বলেছিলাম -z, এটা বিয়োগ করলে আমি পেয়ে যাব। আমি আরেকটা উদাহরণ দিই, ক্লোরিন, একটা সাধারণ ক্লোরিন পরমাণু, ক্লোরিন Cl, ক্লোরিন, এখানে 35, ভর সংখ্যা হচ্ছে 35, উপরে দেখা যাচ্ছে 35, আর এখানে হচ্ছে 17। তার মানে এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। তাহলে যদি বলে নিউট্রন কটা, এই পরমাণুর, ক্লোরিন পরমাণুর এখানে নিউট্রন সংখ্যা কত, এই ভর সংখ্যা থেকে এটা বিয়োগ হবে। তাহলে এখানে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা সমান ওই 35 - 17, কারণ এর মধ্যে ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। এটা তো নিচেরটা তো পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিলাম, নিউট্রন সংখ্যা হচ্ছে 18টি, নিউট্রন সংখ্যা হচ্ছে 18টি। আচ্ছা, একটু মুছে দিচ্ছি, প্রশ্নটা কি আসতে পারে তোরা দেখে নিলি। এবারে আমি একটু মুছে দিচ্ছি, মুছে একটু আরেকটা প্রশ্ন দেখছি। আচ্ছা, আর একটা প্রশ্ন দেখ, যদি ওই যে ক্লোরিনের উদাহরণটা দিলাম, ক্লোরিন 35 আর 17, এই পরমাণুটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা লেখো। যদি এই প্রশ্নটা থাকে তাহলে কি হবে,
তাহলে এখানে তাহলে ক্লোরিন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক এটা দেখে বুঝতে পারছি 17, আর ভর সংখ্যা উপরেরটা 35। এখান থেকে আমি কি বুঝতে পারছি, পরমাণু ক্রমাঙ্কই হলো ইলেকট্রন সংখ্যা, সেটাই প্রোটন সংখ্যা। তাহলে সুতরাং এই পরমাণুটির Cl বা ক্লোরিন পরমাণুর প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা লিখে দিই। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু 17, আর নিউট্রন সংখ্যা ইকুয়াল টু নিউট্রন সংখ্যা সমান, তাহলে ভর সংখ্যা থেকে বিয়োগ যাবে 35 মাইনাস 17 ইকুয়াল টু 18। এটা হবে অ্যান্সার পুরোটা। এই প্রশ্নের উত্তর এটা হবে। আচ্ছা, এবারে আমরা কি পড়ব? এবারে আমরা পড়ব আয়ন কাকে বলে। এরপরে আমরা পড়ব আয়ন কাকে বলে। আয়ন কাকে বলে? পরমাণুর থেকে আয়ন তৈরি হয়। আয়ন কাকে বলে? আয়ন আধানযুক্ত পরমাণুকে, পরমাণু বা মূলক হতে পারে, এখন মূলক কি পরে বলবো। আয়ন কাকে বলে? ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত, ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণু মূলক হতে পারে। আমি আমাদের ক্লাস 7-এ পরমাণুকে আমি বলে দিচ্ছি, আর মূলকটার কথা বললাম না। ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। কি করে আয়ন গঠিত হয় সেটা বলছি। আয়ন দুই প্রকার। একটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত যদি হয় তাহলে সেটার একটা নাম হবে ধনাত্মক আয়ন, বা এটার নাম হচ্ছে ক্যাটায়ন। ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। আর 2 নম্বর হচ্ছে ঋণাত্মক আয়ন বা অ্যানায়ন। আচ্ছা, এবারে কি করে গঠিত হয়? সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম পরমাণু Na, সোডিয়াম পরমাণুর ভর সংখ্যা, আর সোডিয়াম পরমাণু হচ্ছে 11, হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 11, অর্থাৎ 11টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। তো 11টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে ঘুরছে। আচ্ছা, 23 হচ্ছে ভর সংখ্যা। 11 আর 12 যোগ করলে 23 হয়। এটা আমার এখন দরকার না, আমার 11টাই দরকার। তার মানে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এভাবে লেখা হয়। ইলেকট্রনগুলো কিভাবে থাকে? প্রথম কক্ষপথে 2টো, তারপরের কক্ষপথে 1টা, তার কক্ষপথ হচ্ছে শেষ কক্ষপথে আর একটা। প্রথম কক্ষপথে 2টোর বেশি ইলেকট্রন থাকতে পারে না, তাই 2টো। আবার দ্বিতীয় কক্ষপথে 8টার বেশি থাকতে পারে না, তো সেই জন্য 8টা। তাহলে 8 আর 2 10 থেকে 11টা। তাহলে আমি যদি এই পরমাণুটার ছবি আঁকি, চিত্র দিয়ে দেখাই, তাহলে ব্যাপারটা কি হবে? তাহলে আমি প্রথমে আঁকছি নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসে আমি প্লাস দিচ্ছি প্রোটন কটা আছে?
প্রোটন এই যে 11, এখানে পাশে লেখ 11। নিউট্রনের কোনো চার্জ নেই তাই গোল দিলাম, সেখানে 12টা আছে। আচ্ছা, এইবারে বিভিন্ন কক্ষপথে যে ইলেকট্রন ঘুরছে, প্রথম কক্ষপথ গোলাকার কক্ষপথ, প্রথমে একটা ইলেকট্রন নেগেটিভ চিহ্ন দিলাম, এই একটা ইলেকট্রন নেগেটিভ, নেগেটিভ। আচ্ছা, আর একটা কক্ষপথ আঁকি, পরের কক্ষপথটা, দ্বিতীয় কক্ষপথটা, এখানে থাকবে 8টা, 1 2 3 4 5 6 7 আর 8। যদি এইরকম থাকতো তাহলে কিন্তু সেটা নিষ্ক্রিয় মৌল হতো, যাকে সেটা পরে বলছি, তাও বলে দিচ্ছি। শেষ কক্ষপথে যদি 8টা ইলেকট্রন থাকে, মানে এই কক্ষপথে, শেষ কক্ষপথে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, 8টাই ধরার জায়গা। কম থাকলে, যদি একটা কম থাকে তাহলে একটা কম, কিন্তু 8টার বেশি হবে না, 8টা হলে ওই কক্ষপথটা পূর্ণ হয়ে যাবে। কিন্তু ওর তো আরো একটা আছে, কারণ 11টা হতে হবে। তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এই হচ্ছে সোডিয়াম পরমাণু। সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস এখানে লিখে দিই 2 8 আর 1। এ পরমাণু, এর কিন্তু ওই যে বাইরের কক্ষপথে যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের আকর্ষণ বলেই তো ঘুরছে ইলেকট্রনগুলো, কিন্তু যে কাছে থাকবে তার উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বেশি, পরেরটা দ্বিতীয় কক্ষপথের আকর্ষণ বলটা আরেকটু কম, আর শেষ কক্ষপথের ইলেকট্রনের নিউক্লিয়াসের আকর্ষণ বলটা খুবই কম। সেই জন্যে এই সমস্ত পরমাণুই চেষ্টা করে যে শেষ কক্ষপথটা, যেগুলোর শেষ কক্ষপথে একদম ওই 8টা করে ইলেকট্রন থাকে, হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়ামের 2টো থাকে, যাই হোক, হিলিয়ামের তো এই কক্ষপথের, প্রথম কক্ষপথের পরে আর কক্ষপথ নেই, হিলিয়াম বাদ দিয়ে অন্যান্য যে নিষ্ক্রিয় মৌল, তাদের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন। আর 8টা ইলেকট্রন হলে তার ওই ঘরে, মানে ওই কক্ষপথে আর ইলেকট্রন নেওয়ার জায়গা নেই, অর্থাৎ ও একদম সুস্থিত হয়ে বসে আছে, স্টেবল ইংরেজিতে যাকে বলে। সে আর ইলেকট্রন নেবে না। ইলেকট্রন দেওয়া নেওয়া করলেই বা ইলেকট্রন সমানভাবে ব্যবহার করলেই রাসায়নিক বিক্রিয়া ঘটে, পরে আমরা পড়ব। তাহলে শেষ কক্ষপথের যে একটা ইলেকট্রন আছে, একটা কথা মনে রাখ, যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন, তারা ধাতু। যে সমস্ত পরমাণুর শেষ কক্ষপথে একটা, দুটো বা তিনটে ইলেকট্রন থাকে, তারা ধাতু, আর তার থেকে বেশি থাকলে তারা অধাতু। তো ধাতুগুলো কি করে, একে এই কক্ষপথটা পূর্ণ করতে গেলে, মানে শেষ কক্ষপথে 8টা তৈরি করতে গেলে কক্ষপথ 7খানা নিতে হবে, একটা আছে, সেটা নেওয়া অনেক কষ্টকর ব্যাপার। তার থেকে ও যদি একটা ছেড়ে দেয়, তাহলে ওই শেষ কক্ষপথে তো একটা ইলেকট্রন ছিল, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিলে এই কক্ষপথটাই থাকলো না, তাহলে আর 2টো কক্ষপথ থাকলো। এখন তো দেখা যাচ্ছে 3টে কক্ষপথ, একটা, দুটো, তিনটে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় কক্ষপথ, কে এল এম, এইভাবে চিহ্নিত করা হয় কক্ষপথগুলোকে। তো যদি, তার মানে একটা ছেড়ে দেওয়াই ওর সহজ ব্যাপার। তাহলে ও কি করছে, একটা ইলেকট্রন মাইনাস করে দিচ্ছে। মাইনাস করে দিলে, আচ্ছা, আগে ওর কি ছিল, আগে দেখ 10টা ইলেকট্রন ছিল, এই 11টি প্রোটন ছিল, 11টি প্রোটন ছিল, আর 11টি ইলেকট্রন ছিল। এই 11টি প্রোটন মানে প্লাস, আর 11টি ইলেকট্রন মানে নেগেটিভ মাইনাস। তাহলে প্লাস মাইনাস ক্যান্সেল, নিস্তড়িত ছিল। যেহেতু প্লাস মাইনাস ক্যান্সেল, তাহলে নিস্তড়িত ছিল। এখন যখনই বাইরের কক্ষের ইলেকট্রনটা ছেড়ে দিল, তখন চেহারাটা কেমন হলো, এই নিউক্লিয়াস তো কিছু হবে না, নিউক্লিয়াস যেমন ছিল, +11 ছিল, আর এটা ছিল 12, মানে নিউট্রন। আর এখানে প্রথম কক্ষপথে 2টো, এটা তো কিছু হয়নি, এই কক্ষপথে কিছু হবেও না, প্রথম কক্ষপথ। দ্বিতীয় কক্ষপথটা এসে গেল 8খানা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, আর ওই কক্ষপথটা নেই। তাহলে এর চার্জ কিন্তু নেগেটিভ হয়ে গেল। কেন? এখন তোর প্রোটন যা ছিল 11টি প্রোটনই থাকলো, 11টি প্রোটনই থাকলো। প্রোটন কিছু হবে না, নিউক্লিয়াস থেকে কিছু হবে না, নিউক্লিয়াস শক্ত আবদ্ধ হয়ে আটকে আছে।
তাহলে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে, তাহলে এখন আছে 10টি ইলেকট্রন, 10টি ইলেকট্রন আছে। তাহলে কোনটা বেশি আছে? প্রোটন একটা বেশি আছে, তার জন্য চার্জ হয়ে গেল একটা প্লাস, তার জন্য চার্জ হয়ে গেল একটা প্লাস। এর চিহ্ন তখন কি লেখা হবে? সোডিয়াম। আগেরটা কিন্তু যে সোডিয়ামের মাথায় কিন্তু জিরো, জিরো দিতে হয় না, জিরো চার্জ মানে পরমাণুর কোনো চার্জ নেই, প্লাস মাইনাস সমান, যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন কমে গেল, তাহলে একটা পজিটিভ চার্জ এসে গেল। কারণ কি, এখানে দেখ 10টা ইলেকট্রন মানে মাইনাস হচ্ছে 10টা, একটা প্লাস, তাহলে একটা প্লাস বেশি বলে একটা প্লাস, এইটাই হয়ে গেল আয়ন, এইটাই হয়ে গেল আয়ন। এর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা জন্মালো, চার্জ যেহেতু এসে গেল, তাহলে এইটাই হয়ে গেল আয়ন। আমি আয়ন দুরকম বলেছি, এটা কিন্তু ক্যাটায়ন হলো, কারণ এই ধনাত্মক আধান এসে গেছে এর গায়ে, তাহলে এটা ক্যাটায়ন তৈরি হলো। তাহলে এইভাবেই ক্যাটায়ন তৈরি হচ্ছে। কোনো পরমাণু যদি ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে একটা ইলেকট্রন শর্ট পড়ে গেল, ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, তার মানে প্লাসটা বেড়ে গেল, প্রোটন বেড়ে গেল। তাহলে কোনো পরমাণু যদি এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, তখন সেটা ধনাত্মক আয়নে বা ক্যাটায়নে পরিণত হয়। সোডিয়াম একটার বেশি ইলেকট্রন ছাড়তে পারবে না। এইবারে যদি জিঙ্ক হয়, জিঙ্ক একটাও ছাড়তে পারে, জিঙ্কের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, যাদের দুটো আছে সে ইচ্ছা করলে একটাও ছাড়তে পারে, দুটোও ছাড়তে পারে। যেমন কপার, কপার ওটাই করে, কখনো একটা ছাড়ে, দরকার প্রয়োজন মতো, কোন যৌগ গঠন করছে তারপরে নির্ভর করে। আচ্ছা, এটা তো আমরা ক্যাটায়ন দেখলাম, এবার আমি দেখাবো অ্যানায়ন। সোডিয়াম তো এই করলো, তাহলে এই ক্লোরিন কি করবে? ক্লোরিন কি করবে? ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন। ক্লোরিন কি করবে? ক্লোরিন পরমাণুর একটা ছবি আঁকি, চিত্র একটা আঁকি। এইটা হচ্ছে নিউক্লিয়াস, প্লাস এটা আছে 17টি, এইটা নিউট্রন আছে 18টি। আচ্ছা, প্রথম কক্ষপথে আছে, দুটোর বেশি থাকতে পারে না, দুটো ইলেকট্রন। তারপরে 8টা, 1 2 3 4 ইলেকট্রন আছে, 5 6 7 8, আরো একটা আছে, আর একটা কক্ষপথ আছে। 17টা তো হতে হবে ইলেকট্রন, প্রোটন যখন 17টা, ইলেকট্রন 17টা হতে হবে। 1 2 3 4 5 6 আর 7, একটা কম আছে শেষ কক্ষপথে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা কেমন হলো? প্রথমে হচ্ছে 2, তারপরে 8, তারপরে 7, এই হচ্ছে 17টা। 17টা ইলেকট্রন আছে, তাহলে 17টা, তাহলে ইলেকট্রন আছে 17টা, ইলেকট্রন 17টা, প্রোটন 17টা, প্লাস মাইনাস ক্যান্সেল, নিস্তড়িত। এই নিস্তড়িত, এর পক্ষে কি হবে? এ কিন্তু অধাতু। আমি একটু আগে বলেছিলাম, যার শেষ কক্ষপথে একটা, দুটো বা 3টে ইলেকট্রন তারা ধাতু। ক্লোরিন কিন্তু অধাতু, এর শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। তাহলে ওই 8টা পূরণ করার জন্য, নিষ্ক্রিয় মৌল হওয়ার জন্য, নিষ্ক্রিয় মৌলের মতো কনফিগারেশন পাওয়ার জন্য, মানে সেই আকৃতি লাভের জন্য এর আর একটা দরকার। এর ক্ষেত্রে 7টা বর্জন করা খুব কঠিন ব্যাপার, তার থেকে আর একটা নিতে পারে। তাহলে অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করে। যখন সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, ওই সোডিয়াম যে ইলেকট্রনটা ছেড়েছিল ও সেই ইলেকট্রনটা নিয়ে নেবে। ইলেকট্রন নিল মানে ইলেকট্রন প্লাস হলো একটা ইলেকট্রন, প্লাস হলো একটা ইলেকট্রন। তাহলে আগে তো ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান ছিল, এখন চেহারাটা কেমন হবে? এখন এই হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে প্লাস 17 যেমন ছিল, নিউট্রন যেমন 18 ছিল থাকবে, প্রথম কক্ষপথে দুটো ইলেকট্রন থাকবে যা ছিল তাই, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন যা ছিল তাই, 1 2 3 4 5 6 7 8, সব নেগেটিভ, ইলেকট্রন মানে নেগেটিভ। আর শেষ কক্ষপথে আগে 7টা ছিল, এখন ওই একটা নিয়ে নিয়েছে, তাহলে 8টা হয়ে গেছে, নিষ্ক্রিয় মৌলের মতো। এই 4টে দিলাম, আরো 4টে দিয়ে দিই, এই 8টা হয়ে গেল। তাহলে এ কিন্তু একটা নেগেটিভ বাড়লো মানে নেগেটিভ হয়ে গেল, আগে সমান সমান ছিল, তাহলে এটা ক্লোরিন, এর গায়ে একটা নেগেটিভ দিতে হবে চিহ্ন, চার্জ পেয়ে গেল।
নেগেটিভ চার্জ পেয়ে গেল, একটা ইলেকট্রন ঢুকে গেল ওর মধ্যে, তাহলে এটা আয়ন হয়ে গেল। এটা যেহেতু চার্জ পেয়ে গেল, আধান পেয়ে গেল, নেগেটিভ আধান পেল, তাই এর নাম অ্যানায়ন। আর এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি হবে? 2, তারপরে হচ্ছে 8, তারপরে 8, এইটা চার্জ। তাহলে এটা হচ্ছে, এটা অ্যানায়ন হয়ে গেল, এটা হয়ে গেল অ্যানায়ন। আচ্ছা, তাহলে আমরা ক্যাটায়ন অ্যানায়ন অবধি পড়লাম, পরের দিন আবার বাদ বাকিটা পড়বো, নাহলে আরো বেশি হয়ে গেলে তুলতে হবে। ঠিক আছে, এই অবধি আমরা পড়লাম ক্যাটায়ন অ্যানায়ন কাকে বলে, এই অবধি আমরা পড়লাম।